কেদারনাথের ডলি চলে এসছে এবার ঠিক একসাথে কেদারনাথের ডলির সাথে একসাথে যাত্রা করব। এই ব্রিজ ক্রস করার পর থেকে রাস্তা আরো দুর্গম হতে চলেছে। এতক্ষণ পর্যন্ত রাস্তা অল্প চড়াই অল্প উতরাই করে আমরা কাটিয়ে এসেছি, আর এরপরে রাস্তা এই যে চড়ছে, তারপরে আবার এই জেড টাইপে উঠতে 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 একদম ওই টপে যাবে। আজ প্রথম দিন, তাই ভান্ডারায় চা আর পাপড় দিচ্ছে আমার এই পেছনে। এই এখন ভর্তি বরফ, এই দেখুন অসংখ্য বরফ, আর এইদিকে তো বরফের চাই জমে রয়েছে। দারুণ দারুণ অসাধারণ লাগছে। মানুষের বাবার প্রতি শ্রদ্ধা দেখুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়, কেদারেশ্বরায় শিব কেদারেশ্বরায়, হরে হরে ভোলে নমঃ শিবায়, কেদারেশ্বরায় শিব কেদারেশ্বরায়, হরে হরে ভোলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। ট্রেনটা আপনাদের একটু দেখাই। এমনিতে তো বাইরে জঘন্য নোংরা, ভিতরে যাওয়ার জায়গাটা তো নোংরাই রয়েছে, আর এই যে হচ্ছে টোটাল টেন্ট। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে কেদারনাথ আজ মানুষের ড্রিম ডেস্টিনেশন, কিন্তু এই ডেস্টিনেশনে আপনি পৌঁছাতে পারবেন কিনা তা ঠিক করেন স্বয়ং মহাদেব। কেননা বাবা যদি না ডাকেন তার দুয়ারে পৌঁছানো সম্ভব নয়। কিন্তু নিজেকে আজ বড্ড সৌভাগ্যবান বলে মনে হচ্ছে, কারণ আজ দ্বিতীয়বারের জন্য আবারও আমি চলেছি বাবার ধামে। আর আমার প্রথম দিনের এই কেদারনাথ ট্রেকের অভিজ্ঞতা কি হলো তা আমি ভাগ করে নেব আপনাদের সাথে আজকের এই পর্বে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবার, কারণ আপনারা যারা পরবর্তীকালে কেদারনাথ আসার প্ল্যান করছেন তাদের যেন কোনোরূপ সমস্যার সম্মুখীন না হতে হয়। 9 মে 2024 রামপুরের হোটেল ছেড়ে আমরা যখন সোনপ্রয়াগের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম, ঘড়িতে সময় তখন রাত 3:23। রামপুর থেকে সোনপ্রয়াগের দূরত্ব প্রায় 6.5 কিলোমিটার। সোনপ্রয়াগে হোটেল না নিয়ে আমরা কেন রামপুরে হোটেল নিয়েছিলাম সেই সম্পর্কে সমস্ত তথ্য শেয়ার করেছি এর আগের পর্বে। আপনারা যারা কোনো কারণে সেই পর্বটি দেখে উঠতে পারেননি তাদের জন্য উপরের আই বাটনে এবং নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম। এসে পৌঁছালাম সোনপ্রয়াগে। আমরা ছিলাম রামপুর, ক্রস করলাম সীতাপুর, এখন এসে পৌঁছালাম সোনপ্রয়াগ। অনেকেই ট্রেক স্টার্ট করেছে। আসলে এনারা যারা যাচ্ছেন ম্যাক্সিমাম সব সীতাপুরেই ছিল। এবার সকালবেলা তো আর সীতাপুর থেকে গাড়ি পাওয়া যায় না সোনপ্রয়াগ যাওয়ার জন্য। আমি আপনাদের সাজেশন দেব, আপনারা যারা ভাবছেন যে সীতাপুর বা রামপুরে থাকবেন তাদের বলবো, যদি আপনাদের পার্সোনাল কোনো গাড়ি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বেস্ট, তা না হলে কিন্তু প্রচণ্ড চাপের। আর এই হচ্ছে সোনপ্রয়াগ, আমরা ঢুকে গেছি। আর এই আমাদের পেছনে এই রাস্তা ধরে ত্রিযুগী নারায়ণ যেতে হয়, অর্থাৎ যেখানে শিব পার্বতীর বিবাহস্থল। আমরা পার্কিংয়ের কাছাকাছি পৌঁছে গেছি। এবার গাড়ি আমাদের পার্কিংয়ে স্টে করে যাবে, আর আমরা সোজা এবার স্টেশন চেক করিয়ে তারপরে আবার এর পরের গাড়ি ধরে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে যাত্রা করব। এই হচ্ছে সোনপ্রয়াগের পার্কিং। এখানে আমাদের এই গাড়ি থেমে গেল। এবার আমাদের এই সোজা এগিয়ে যেতে হবে। একদম সিম্পল একটা জিনিস। আর আপনারা সোনপ্রয়াগের কোনখানটায় হোটেল নিলে আপনারা কম কস্টে হোটেল পেতে পারেন যারা অন্য সময় আসছেন, সেটা আমি আপনাদের দেখাই। সোনপ্রয়াগের পার্কিং এরিয়া, আর আমরা আগের বার ঠিক এই জায়গাটা করেছিলাম। এই হচ্ছে পার্কিং, ভালো করে বলছি আপনাদের, এই হচ্ছে পার্কিং। আর এই জায়গাটা করে মানে পার্কিংয়ের সামনাসামনি এদিক দিয়ে কিন্তু গাড়ি ছাড়ে না। এইখান থেকে সোনপ্রয়াগ হরিদ্বার থেকে সব গাড়ি এসে এইখানটা স্টে করে যায়। এইখানটা করে যেই সব হোটেলগুলো আছে, এই হোটেলগুলোতে যদি আপনারা স্টে করেন মানে এই শুরুর দিকে এইখান থেকে, তাহলে আপনাদের হোটেল কস্ট কিন্তু প্রচুর কম পড়বে। এই টোটাল সোনপ্রয়াগ মার্কেটটা কিন্তু একদম ফুল অফ হোটেলে ভর্তি, আর প্রচুর পরিমাণে দালাল থাকবে। দালাল চক্কর থেকে একটু সাবধান হয়ে
নিজেরা সচেতন হয়ে রুম নেবেন। আমরা আগের বার এই হোটেলটাতেই ছিলাম। আমার আগের বার যদি ভিডিও দেখেন, আমি ঠিক এই সিঁড়ি দিয়ে নেমেই গেছিলাম, এই হোটেলটাতে আমি স্টে করেছিলাম। এবারে যেহেতু আমাদের গাড়ি ছিল তাই আমরা রামপুরে স্টে করলাম। এখন প্রচুর মারাত্মক দাম এই হোটেলে, এই সোনপ্রয়াগ গৌরীকুণ্ডে হোটেল নেওয়ার কথা ভাবলে আমি বারবার বলবো যে সচেতন হয়ে নিন, কেননা প্রচুর পরিমাণে টাকা বেরিয়ে যাবে আপনার এই গৌরীকুণ্ড বা সোনপ্রয়াগের হোটেলের পেছনে। সোনপ্রয়াগে আপনাদের যাত্রার রেজিস্ট্রেশন চেক করা হবে। আপনাদের কাছে আমার সাজেশন, আপনারা যত সকাল সকাল এই স্থানে এসে পৌঁছাবেন তত কম ভিড়ের সম্মুখীন হবেন। মনে রাখবেন, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভিড়ের পরিমাণও প্রচুর পরিমাণে বাড়বে। আমরা অনেকক্ষণ আগেই এসে পৌঁছেছি, এই লাইনে দাঁড়িয়ে রয়েছি। যারা সাইড কাটিয়ে ব্যারিকেড দিয়ে চলে গেছে তারা চলে গেছে, আর যারা যায়নি তারা আমাদের মতন লাইনে দাঁড়িয়ে আছে, যাত্রার রেজিস্ট্রেশন চেক করিয়ে তারপরে যাবে। আর আমাদের এখন লাইন খুলে দিয়েছে, 4টে বাজছে, পুরো 4টের সময় এখন লাইন খুলে দিয়েছে। রেজিস্ট্রেশন এখন সবাইকে চেক করিয়ে তারপরে যেতে হবে। জাস্ট 10 মিনিটের জন্য আমরা দাঁড়িয়েছিলাম, আর পেছনে যে হোটেলে যেখানে দেখিয়েছিলাম যে আমরা ছিলাম আগের বার, সেই অবধি লাইন চলে গেছে ডাইরেক্ট। এবার রেজিস্ট্রেশন খোলা শুরু হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আমরা বেরিয়ে যাব। এইখানেই পরবর্তীকালে যাত্রা রেজিস্ট্রেশন কাউন্টার তৈরি করা হবে, যেখানে আপনারা রেজিস্ট্রেশন করে আসেননি তারা রেজিস্ট্রেশন করতে পারবেন। আজকে আমাদের কারো রেজিস্ট্রেশন চেক করেনি, জাস্ট নর্মালি এখানে লাইন আটকে রেখেছিল, এই দিক দিয়ে পাস করিয়ে দিচ্ছে। এখন এই সোজা চলে যাব আমরা গৌরীকুণ্ডের ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। আজকে দেখুন কাউকে রেজিস্ট্রেশন চেক করছে না। আজকে প্রথম দিন, 9 তারিখ, আজকে থেকে সবাই যাত্রা স্টার্ট করছে, আর আজকে কোনো রেজিস্ট্রেশন চেকের কোনো সিন নেই। মন্দিরের দরজা খোলার আগেই লুট শুরু হয়ে গেছে, সত্যি কথা বলতে গেলে। এইদিকে 30 টাকা জলের বোতল, আর এদিকে রয়েছে 20 টাকা করে। ভাবতে পারছেন, মানে এরা জানে যে এদের মাল ঠিক বিক্রি হয়েই যাবে, সেক্ষেত্রে এদের কোনো চাপ নেই। ভাবতে পারছেন, একটা দোকানে রাস্তার এপারে ওপারে 10 টাকার ফারাক। খালি জলের বোতল যদি আপনারা আনতে পারেন সব থেকে বেটার। রাস্তায় প্রচুর জায়গা পাবেন যেখানে আপনারা জলের বোতল ভরে নিতে পারবেন। তো সুতরাং বেকার টাকা খরচা করে এরকম জলের বোতল কেনার কোনো প্রয়োজন নেই। ব্যাপার হচ্ছে যে আমরা জলের বোতল কিনলাম একটা কারণে, কেননা আমরা খালি জলের বোতল আমাদের কাছে নেই। এবার ট্রেকিংয়ের সময় তো লাগবে, সেজন্য আমাদের এই কিনতে হলো জলের বোতলটা। আর এইখানে আসার সাথে সাথে গাড়ির দেখা মেলা শুরু হয়ে গেছে, তবে এই গাড়িগুলো ছাড়তে অনেকটা লেট করে। ব্রিজের দিকে যদি এগিয়ে যাই আমরা, ব্রিজের গাড়িগুলো ফটাফট ছেড়ে দেবে। এই যে এই রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলেই আমরা একদম ডিরেক্টলি পৌঁছে যাব গৌরীকুণ্ডে যাওয়ার জন্য যেই ট্যাক্সিগুলো ছাড়ে বা যেই গাড়িগুলো ছাড়ে সেইখানটায়। এইখান থেকেই সব ট্যাক্সিগুলো গৌরীকুণ্ডের দিকে ছাড়ে। এখানে পার হেড 50 টাকা করে নেয়। দেখি এবছরে আবার কী অবস্থা। আর এইসব ঘোড়াগুলো মালপত্র বয়ে নিয়ে চললো এখন উপরের দিকে। ঘড়িতে সময় এখন ঠিক 4:16। প্রচুর লোক, প্রচুর যাত্রী দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এই যে গাড়ি সার্ভিস যেইগুলোতে করে আমরা গৌরীকুণ্ড যাব সেইগুলো এখনও চালুই করেনি। সব যাত্রীরা দাঁড়িয়ে রয়েছে, এখন কখন চালু করবে। দুটো একটা গাড়ি 2-3টে করে ট্রিপ মারছে, দেখা যাক। এবার যত তাড়াতাড়ি চালু করে তত তাড়াতাড়ি আমরা যেতে পারবো। সাংঘাতিক সমস্যা এখানে, গাড়িওয়ালারা গাড়িতে ঘুমাচ্ছে, ডাকলে সাড়া দিচ্ছে না, বলছে যাবে না। ম্যাক্সিমাম গাড়ি না করে দিচ্ছে। এবার এই সামনের দিকে এসে দাঁড়ানো ছাড়া আমাদের কোনো উপায় নেই। সামনে এসে এখন আমরা দাঁড়াবো। এবার এই দিক থেকে যেই সব গাড়ি গেছে, সেই সব গাড়ি যেগুলো আগে চলে আসবে সেইগুলোতে দাঁড় করিয়ে দেন আমরা গাড়ি ধরে নিতে পারবো। তাছাড়া আর কোনো উপায় নেই। সাংঘাতিক কেস চলছে, পুরো নাকচ করে দিচ্ছে। এত পরিমাণে লোকজন রয়েছে এখানে, ম্যাক্সিমাম গাড়ি এইখান থেকে মানুষ ধরে নিচ্ছে। ওপরে আসছে আর সাথে সাথে বুক হয়ে যাচ্ছে সব গাড়ি। আর দেখুন দৌড়ে দৌড়ে সব গাড়ি ধরছে। এই ছাড়া আর কোনো উপায় নেই আজকে আমাদের। এইখানে ফটাফট উঠে পড়তে হবে। গাড়ি আসবে, জাস্ট রাস্তা থেকে গাড়ি ধরতে হবে, তা নাহলে আজকে সারাদিনে পৌঁছাতে পারবো না আমরা। দৌড়ে একদম সামনের দিকে এগিয়ে গিয়ে গাড়ি যা হোক করে ঢুকে গেছি। 5 आदमी आ जा सकते हैं, 5 आदमी आ जाओ, 5টা লোক পেয়ে গেছি। এবার আমরা যেতে পারবো। এখানে 12টা লোক করে এক একটা গাড়িতে নিয়ে যায়, 50 টাকা করে ভাড়া। আর এখন
ম্যাক্সিমাম গাড়ি কিন্তু যাচ্ছে না, ম্যাক্সিমাম গাড়ি বন্ধ হয়ে রয়েছে। আমরা যা হোক করে রাস্তা থেকে দৌড়ে গাড়ি ধরে তারপরে গেলাম। ম্যাক্সিমাম গাড়ির ড্রাইভার এখন ঘুমাচ্ছে ভেতরে। আমাদের 11 জন হয়ে গেছে গাড়িতে, আর একজনের দরকার, ব্যাস 12 জন কমপ্লিট দিয়ে চলে যাবো একদম। লোকের এত অবস্থা, মানে গাড়ি পাচ্ছে না, ছাদের উপর উঠে গেছে লোক, পুরো একদম মুরগির গাড়ির মতন আমরা সব ঢুকে রয়েছে, পেছনে পুরো সব ভর্তি, একদম গাদা লোক। ঘড়িতে সময় এখন ঠিক 4:26, আমাদের গাড়ি স্টার্ট হচ্ছে এবার গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। 12টা লোক যা হোক করে গাড়ি একদম টেনে টুনে ধরে অ্যাডজাস্ট করে নিয়েছি আমরা। এখানে সব গাড়িতেই কিন্তু 12টা করে লোক নেয়, 12টার কম যদি আপনাদের গ্রুপ হয়, আপনারা যদি একটু ফ্রিলি যেতে চান সেক্ষেত্রে আপনাদের 12টা লোকেরই খরচা দিতে হবে। অর্থাৎ আমরা যখন 7 জন ছিলাম, আমাদের বললো যে যদি আপনারা যেতে চান 12 জন, তাহলে 7 জন যদি যেতে চান তাহলে চলুন, কিন্তু 12 জনের টাকা দিতে হবে। যাই হোক, আমরা 12 জন হয়ে গেছি, অন্য একটা 5 জনের গ্রুপ পেয়ে গেলাম আমরা, 7 আর 5 12 হয়ে এখন চললাম গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। বেশি কোনো রাস্তা নয়, মিনিট 5-এর রাস্তা, একদম অ্যাডজাস্টমেন্ট করলে সুন্দরভাবে যাওয়া যাবে। ঘড়ি কাটার সময় এখন ঠিক 4:53, এসে পৌঁছালাম গৌরীকুণ্ডে যে ট্যাক্সি স্ট্যান্ড আছে, অর্থাৎ আমরা ট্যাক্সি থেকে নেমে পড়লাম। এবার আমাদের ট্রেক শুরু হবে আর একটু এগিয়ে গিয়ে, কেননা অনেকটা আগে এরা নামিয়ে দেয়, তারপরে কিছুটা আবার হেঁটে যেতে হয়, তারপরে ট্রেক স্টার্ট হয়। এখান থেকে একটুখানি ওই 1-150 মিটার কি 200 মিটার আমাদের হেঁটে যেতে হবে, তারপর সেখান থেকে মার্কেটের ভেতর দিয়ে যেমনটা রাস্তা শুরু হয় সেরকম আবার আমাদের জার্নি করতে হবে। এই সবাই মিলে লাঠি কিনেছিলাম, এই লাঠিগুলো এর আগের বার আমরা যখন কিনেছিলাম তখন 30 টাকা 20 টাকা করে কিনেছি, সেই লাঠি এখন বিক্রি হচ্ছে এদের এখানে, সেটা 50 টাকা করে আছে। প্রথম দিন আচ্ছা তারা লুটে নিচ্ছে। যাই হোক, বার্গেনিং করে 40 টাকায় লাঠি পেয়েছি, এই লাঠি আবার আমরা ফেরতও দিতে পারি। সকাল 1:30টায় ঘুম থেকে উঠে, মানে রাত 1:30টায় ঘুম থেকে উঠে, এখন সময় হচ্ছে ঘড়িতে 5:05, এখন আমাদের ফাইনালি ট্রেক স্টার্ট হবে। ঘড়িতে এই সময় এখন ঠিক 5:14, এখন আমাদের এই ট্রেক স্টার্ট হচ্ছে গৌরীকুণ্ডের এই মার্কেট থেকে। এই হচ্ছে ট্রেকিং স্টার্টের পয়েন্ট, আর এই হচ্ছে প্রথম সিঁড়ি। জয় বাবা কেদারের নাম নিয়ে আমরা আমাদের প্রথম সিঁড়ি চড়া শুরু করলাম। এবারে ট্রেক আমাদের একটু বেশ লেটই হয়ে গেল। আজকে 9 তারিখ, আজকে কেদার ট্রেকিংয়ের প্রথম দিন, সবাই আজকে থেকে শুরু করছে ট্রেকিং। এখনও পুরোপুরি সমস্ত প্রস্তুত হয়ে পড়েনি, এর অনেক আগে থেকে প্রস্তুতি শুরু হয়েছে, কিন্তু আজকে থেকে আরও প্রচুর পরিমাণে মানুষ যেহেতু উপরে যাচ্ছে, প্রস্তুতি আরও জোর কদমে চলছে, মালপত্র সব ওঠানো হচ্ছে উপরে। আপনারা যারা আপনাদের লাগেজ রাখবেন ভাবছেন, এরকম দেখুন হোটেল ক্লোক রুম পেয়ে যাবেন, 100 টাকা করে বোধহয় নেয়, 100 টাকা করে হোটেল ক্লোক রুমে আপনারা আপনাদের ব্যাগ লাগেজ সব রেখে যেতে পারেন। এই যে এই পিঠুগুলো দেখছেন, যারা এরকম ব্যাগ নিয়ে যাবে, দেখুন এই যে ব্যাগ নিয়ে যাচ্ছে, এই ব্যাগ নিয়ে যাওয়ার জন্য এনারা চার্জ করে 5000 টাকা। এই স্থান হচ্ছে মাতা গৌরীর যে কুণ্ড, যেই নাম অনুসারে এখানে গৌরীকুণ্ড নাম হয়েছে। এখানে রয়েছে গৌরীকুণ্ডের উষ্ণ প্রস্রবণ, ওই নীল টিনটা দেখতে পাচ্ছেন ওইখানে সবাই স্নান করে অনেকে যাত্রা শুরু করে। আপনারা যদি চান গৌরীকুণ্ডে এসে থেকে তারপরে গৌরীকুণ্ডের এই উষ্ণ প্রস্রবণে স্নান করেও আপনাদের যাত্রা আপনারা শুরু করতে পারেন। আপনারা যারা পর্যাপ্ত পরিমাণে ক্যাশ আনবেন না, তাদের জন্য বলে রাখি যে এইখানে কিন্তু আপনারা যে দোকানগুলো রয়েছে, এই দোকানগুলোতে পর্যাপ্ত পরিমাণে ক্যাশ পেয়ে যাবেন। কীরকম পাবেন, ধরুন 110 টাকা কি 120 টাকা ফোনপে করলেন, তার বদলে হয়তো আপনারা এই 100 টাকা পাবেন, মানে 10-20 টাকা আপনাদেরকে এক্সট্রা পে করতে হবে আপনাদের যদি এদের দোকানগুলো থেকে ক্যাশ নিতে হয়। আর এইসব একটু রেট ওয়েটের উপর নির্ভর করে, মোটামুটি ওই তাও ধরে চলুন। আমি যেটা কথা বলছিলাম এদের সাথে, যে ওয়েট অনুযায়ী তো নির্ভর করে, তা বোধহয় এরা 1500-16,000 টাকা করে একজন নিয়ে নেয়। এর থেকে বেটার অপশন যদি হেলিকপ্টার পান তাহলে সেটাই। সিঁড়ির রাস্তা শেষ, এবার সমান রাস্তা দিয়ে এবার পাহাড়ি রাস্তায় উঠতে হবে আমাদের। আর এই সাইডে প্রচুর ঘোড়া রয়েছে, প্রচুর ঘোড়া পেয়ে যাবেন ওপরে, এখানে সব ঘোড়া বলে ডাকবে। আপনারা যখন ট্রেক করে একদম উপরের দিকে উঠবেন, রাস্তাতেও প্রচুর ঘোড়া পাবেন। এটা আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। ঘোড়ার রেট এখন চলছে 2950 সরকারি রেট, আর এরা
যদি যায় ওই 3,000 টাকা মতন করে বলছে ঘোড়া রেট বেস ক্যাম্প অবধি। হ্যাঁ, ঘোড়া করার সময় সব সময় খেয়াল রাখবেন যে ঘোড়া বেস ক্যাম্প অবধি বলছে কিনা, তা না হলে কিন্তু যাবেন না। অনেক সময় এরকম করে যে ঘোড়া বেস ক্যাম্প অবধি নিয়ে যায় না, তার আগে নামিয়ে দেয়। এই জিনিসটা করবেন না কখনোই। যদি আপনারা ঘোড়া কিংবা পিট্টু কিংবা যারা পিট্টুতে করে আপনাদের লাগেজ নিয়ে যাবে সেরকমও যদি করেন, তাহলে সেক্ষেত্রে তাদের যে একটা লাইসেন্স নাম্বার হয়, লাইসেন্স আইডি কার্ডটা আপনারা নিয়ে রাখবেন, তা নাহলে অসুবিধায় পড়তে পারেন আপনারা। এই আমাদের এই নিচের রাস্তা শেষ হলো এবং আমাদের প্রথম চড়াই এবার এই রাস্তা দিয়ে শুরু। কিছুটা উঠতে না উঠতে এত পরিমাণে আমাদের গরম লাগা শুরু করেছে, সমস্ত সোয়েটার খুলে এখন এই কোমরে চলে এসছে, সোয়েটার আর দেহে নেই। আবারও আমাদের জার্নি শুরু হবে এইখান থেকেই। এখনও হয়তো আমরা ম্যাক্সিমাম 200 মিটার মতো হয়তো চলেছি, 2 থেকে 300 মিটার চলে এসেছি, তার বেশি আসেনি। তাতে এই হালাত। ভেবেছিলাম যে হয়তো ঠান্ডা লাগে প্রচুর, কিন্তু এত ঘাম দিয়ে দিয়েছে অলরেডি। আর যত উপরে যেতে থাকবো আস্তে আস্তে ঠান্ডার প্রকোপ বাড়তে থাকবে, তখন আবার সোয়েটার পরতে হবে। যেহেতু সকাল দিয়ে কিছু খাওয়া হয়নি, এই অল্প স্বল্প বিস্কুট খেয়ে এবার হাঁটা শুরু করব। বিস্কুট আর একটু জল খেয়ে, কেন পেটে একদম কিচ্ছু নেই। সমস্ত মালপত্র এখন এই উপরে নিয়ে যাওয়া হচ্ছে, যেহেতু আজকে থেকে সিজন স্টার্ট হচ্ছে এদের। এই দেখুন, সব চিপস, কুরকুরে, সবজি পাতি সব কিছু এখন নিয়ে যাওয়া হচ্ছে উপরে। গেটওয়ে অফ গৌরীকুণ্ড, অর্থাৎ গৌরীকুণ্ডের প্রবেশদ্বার। আর এই হলো সেই বাঘ, যেই বাঘ ঘোরার পর আমরা এই প্রথম দৃশ্য দেখতে পাই। এখন এই যে আমরা এই পাহাড়টায় যাচ্ছি, এই পাহাড়টা দিয়ে আমরা সোজা কিন্তু চলে যাব, প্রায় সমান রাস্তায় পাবো, অল্প অল্প চড়া। আর এই দিক থেকে বয়ে আসছে কেদারনাথ থেকে মন্দাকিনী নদী। খচ্চরে এরকম ভিড় যখনই দেখতে পাবেন না, এদেরকে সঙ্গে সঙ্গে সাইড দিয়ে দেবেন, এদেরকে সবসময় আগে যেতে দেবেন, তারপরে আপনি যাবেন। এই যে যারা এরকমই ঘোড়ায় চড়ে যাচ্ছে, তাদের নিয়ে আমার একটা অবজেকশন, সেটাই হচ্ছে যে পূর্ণ করবেন আপনি, কষ্ট দেবেন এই নিরীহ জীবগুলোকে কেন? না, আপনার পুণ্যের ভাগিদার আপনি হবেন, এদেরকে কষ্ট দেবেন। এতে আমি এইটুকুনি শিওর, আপনি পুণ্য কামাবেন না, উল্টে আরও বেশি করে পাপ কামিয়ে নিয়ে ফিরবেন। তো যদি টাকার দম থাকে তাহলে হেলিকপ্টারে যান কিংবা ডলি পালকিতে যান, আর যদি না থাকে তাহলে ট্রেক করে যান। সুখে কখনো ঈশ্বর অর্জন হয় না, এটা মনে রাখবেন। আর এরকম সেট করা রয়েছে প্রতিটা যাত্রীর বসার জন্য, বৃষ্টি হলে যেন এই তলায় ঠাঁই নিতে পারে, তাই এরকম শেড প্রচুর আছে এই রাস্তায়। চলতে চলতে ফের আর একবার একটু ব্রেক নিলাম, কেননা এবারে ট্রেক নিয়ে আমি একটু চিন্তিত। কেননা আগের বার যখন ট্রেক করেছিলাম তখন প্রচুর পরিমাণে বডি ফিটনেস ছিল, জিম করতাম আগে। তো এখন এত পরিমাণে কন্টেন্টের দৌড়ে এদিক ওদিক ছোটাছুটি হচ্ছে যে এবছরে কোনো না দৌড়েছি, না কোনো জিমে গেছি, না কোনো বডি ফিটনেস আছে। নর্মালি একদম উইদাউট ফিটনেস হাঁটছি এখন। তবে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে যে প্রথমত আপনারা যেই বুটটা পরে আসবেন সেটা ভালো গ্রিপওয়ালা বুট নিয়ে আসবেন, লাঠি নিয়ে নেবেন অবশ্যই, আর অল্প অল্প করে চলবেন। আর আমার আগের বার আর এবারের ট্রেকের যেটা উপলব্ধি, যেটা আমার ক্ষেত্রে প্রচুর পরিমাণে কাজ দেয়, সেটা হচ্ছে যে উপরের দিকে না তাকিয়ে, মানে রাস্তার দিকে না তাকিয়ে রাস্তার নিচের দিকে তাকাবেন, মানে মাথা নিচু করে করে যাবেন, তাহলে দেখবেন কষ্ট অনেকটা কমাবেন, চড়াই অনেকটা উঠতে পারবেন, মানে খুব সুবিধা হবে এতে আপনাদের। বাথরুমের নিয়ে কোনো টেনশন নেই, কেননা প্রচুর এরকম সুলভ শৌচালয় পেয়ে যাবেন রাস্তায়। আপনারা যারা ট্রেকিংয়ে আসছেন কেদারনাথের, তাদেরকে বলবো যে এরকম ছোট ছোট প্যাকেটে এরকম ড্রাই ফ্রুটস নিয়ে আসবেন। এনে কাজু, কিশমিশ, আমন্ডস এসব রয়েছে। রাস্তার মাঝে মাঝে খিদে পেলে এই জিনিস খাবেন, দেখবেন খুব আরামে চলতে পারবেন। একদম মানে বেস্ট লেভেল এনার্জি খাবার, এবং তার সঙ্গে খুব হালকা, মানে খুব একটা ভারী না। ম্যাগি, তারপরে এখানকার যে আলু পরোটা, এইসব খাওয়ার থেকে এইগুলো বেস্ট খাওয়া। একটা জিনিস মনে রাখবেন, অল্প কিছুক্ষণের জন্য কিন্তু রেস্ট নেবেন, মানে রেস্ট নেবো বলে যে একেবারে বসে পড়বো সেটা করবেন না।
তাহলে কিন্তু ট্রেকিংয়ে বহুত সমস্যা হবে। সবসময় চেষ্টা করবেন সারাক্ষণ চলা, অল্প সময়, ধরুন 10 মিনিট চললেন, 2 মিনিট রেস্ট নেবেন। কীরকম? দাঁড়িয়ে, বসে পড়বেন না, বসে পড়লেই সমস্যা। শরীর যদি ঠান্ডা হতে একটু শুরু করে আবার গরম হতে সময় লাগবে, আর সেক্ষেত্রে প্রবলেম আরও ক্রিয়েট হবে, আরও কষ্ট হবে চড়াই উঠতে। ঘড়িতে সময় এখন 6:55 ঠিক। এসে পৌঁছালাম বাবা কাল ভৈরবের মন্দিরের সামনে। আপনারা যারা কেদার ট্রেক করছেন বাবা কাল ভৈরবের মন্দিরে অবশ্যই দর্শন করবেন। জয় বাবা কাল ভৈরব, জয় বলে হর হর মহাদেব। বেশ কিছুক্ষণ চলার পর একটু চোখের শান্তির জন্য একটি ঝর্ণা দেখতে পেলাম, পাহাড়ি ঝর্ণা, এই উপর থেকে পড়ছে, অসাধারণ লাগছে। প্রতিবার যখনই ভাবি যে ব্যাগের ওয়েটটা একটু কম করে আনবো, সেই বেড়েই যায় বলতে আমাদের দুজন, আর আমার আর সৌরভে একসাথে লাগেজ ক্যারি করছি আমি। ও কিছু আমার ক্যামেরা অ্যাক্সেসরিজ বহন করছে, আর আমি আর ওর দুজনার জাস্ট কিছুই নেই, তোয়ালে আর অল্প স্বল্প কিছু খাবার আর 1 লিটারের একটা জলের বোতল, এটা ক্যারি করছি। এটাই দম বেরিয়ে যাচ্ছে। যেমন আমি আপনাদের বলেছিলাম, এইখানে ট্রেকিংয়ের সময় 1 কিলো যেই জিনিসটা আপনারা নিয়ে আসবেন সেটাকে ওপরে যেতে যেতে না 10 কিলোর মনে হবে, এতটা পরিমাণে ভারী, সাংঘাতিক লেভেলের কষ্ট হচ্ছে। সুতরাং চেষ্টা করবেন, যদি ব্যাগ আনা হয় না, ব্যাগের মধ্যে খালি মোবাইল চার্জার, টাওয়াল কিংবা গামছা, ব্যাস ওখানেই শেষ, তার বেশি আর আনাই যাবে না, তা নাহলে চাচ্ছাটাই কষ্ট হবে। ঘোড়ার পিঠে দেখুন কি পরিমাণে কাঠ চাপানো হয়েছে, সব এরা বয়ে নিয়ে যাবে। চলতে চলতে একদম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েছে, আর পারছে না চলতে। জীবনে একটা মানুষ কত পাপ করলে তার পরজন্মে এরকম একটা জীবন পায়, যেখানে আমাদের মতো মানুষরা আবারও এদেরকে এরকম অত্যাচার করায়, সাংঘাতিক কষ্ট পায় এরা। আপনাদের কাছে রিকোয়েস্ট, ঘোড়া অবভিয়াসলি করবেন না। যদি আপনাদের পুণ্য অর্জন করতে হয় হেঁটে করুন, তাহলে হেলিকপ্টারে করুন। কিছু দূর ওঠার পর এই জঙ্গল চাট্টির মার্কেট পেয়ে যাবেন। এইখানে এসে আপনাদের প্রয়োজনীয় যদি কিছু খেতে চান খেতে পারেন, ছোট জুস কিংবা কেক এরকম কিছু। এছাড়াও আলু পরোটার মতন ভারী খাবারও কিন্তু পাওয়া যায় এই মার্কেটে। কেদারে ট্রেক করার সময় কিছু কিছু সময়ের জন্য এরকম জুতো খুলে মুজো খুলে পুরো পাটাকে এরকম খালি করে দেবেন, তাহলে সুবিধা কী হবে, আপনার ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হবে। সেক্ষেত্রে আপনার পা একটু রিল্যাক্স হবে এবং ওরে বাপরে পুরো গায়ের উপর দিয়ে যাচ্ছে। ব্লাড সার্কুলেশনটা যদি একটু ভালো হয় পায়ে রিলিফ পাবেন, আর প্লাস হচ্ছে গিয়ে পায়ে ব্যথা যন্ত্রণা কিচ্ছু থাকবে না। এই জিনিসটা আপনারা অবশ্যই করতে পারেন ট্রাই। ঘন্টাখানিকের ট্রেক করে আবার দাঁড়ানো, এখন ঘড়িতে সময় ঠিক 8:15। তবে একটা জিনিস দেখে চোখ মন প্রাণ সবই যেটা ভরে গেল সেটা আমি আপনাদের একটু দেখাই। আমরা হাঁটছি এবং আমাদের সামনে শ্বেত শুভ্র বরফের পাহাড় দেখতে পেয়েছি আমরা, ওই মাঝখানটায় ঠিক। আমি একটু জুম করি, দেখতে পাচ্ছেন এই যে এইখানে সব শ্বেত শুভ্র পাহাড় দেখা যাচ্ছে, বরফের দেখা পেয়েছি। অর্থাৎ আমরা যারা আজকে কেদারে থাকছি তারা কিন্তু বরফের মধ্যে থাকবো, মানে চারিধারে কিন্তু এখনও কেদারে প্রচুর বরফ পড়েছে। কদিন আগেই দেখছিলাম যে স্নোফল হয়েছে কেদারে, যাই গিয়ে দেখি এখন পরিস্থিতি কীরকম। এই দেখো এই দুটো রাস্তার পার্থক্য এইখানে বোঝা যাচ্ছে। এইদিকে যে রাস্তাটা এটা হচ্ছে শর্টকাট বা এটা হচ্ছে আসল রাস্তা যেটা ধরে আমরা যাব, আর এইটা হচ্ছে যে ঘোড়া নিয়ে যাচ্ছে দেখছেন মালপত্র যেটা বলছিলাম, এটা হচ্ছে সব থেকে লং কাট রাস্তা কেদারনাথের দিকে। এর আগেরবার যখন আমি ট্রেক ডাউন করে নামছিলাম এই রাস্তা ভুল করে ধরে ফেলেছিলাম, যার জন্য আমার বিশাল সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। ভুল করে বুঝতে পারিনি রাস্তা ভাগ হচ্ছে কোনখানে, একদম ডাইরেক্ট এই রাস্তা ধরে সোজা চলে এসেছি। ব্যাস 2-3 কিলোমিটারের উপরে এক্সট্রা ঘুরতে হয়েছিল আমাকে। এসে পৌঁছালাম রামবাড়া, আর রামবাড়ার এই যে মন্দাকিনী নদীর ওপর সেই ব্রিজ, যে ব্রিজ
আমাদের এই পাহাড় থেকে ওই পাহাড়ে নিয়ে যাবে। অসাধারণ অসাধারণের সৌন্দর্য। আমাদের কেদার ট্রেকে এবারে এবং আগের বারে দুটোতেই আমরা লাকি একটা কারণে, সেটা হচ্ছে যে অনেকে বৃষ্টি পায়, রাস্তায় আটকে যায়, কিন্তু ভাগ্যক্রমে আজকের ওয়েদার খুবই ভালো। এর আগের বার যখন ট্রেক করেছিলাম তখনের ওয়েদারও বেশ সুন্দর, মনোরম ওয়েদার ছিল। কোনো প্রতিকূল আবহাওয়া আমরা আজ পর্যন্ত পাইনি এই ট্রেকিংয়ের সময় কেদারে। এটা নতুন ব্রিজ আর এটা পুরনো ব্রিজ, যাচ্ছে সেই একই জায়গাতেই। আর এই হচ্ছে মন্দাকিনী নদী, যেটা আসছে ওপরে কেদারনাথ থেকে। চলুন তাহলে এবার আমাদের সফরের সব থেকে লম্বা আর কঠিন ট্র্যাকটা ধরা যাক এবার। এই যে ভেবেই আমার কেমন অবাক লাগছে, এই যে এইখানে ওপর দিয়ে একদম ওই মাথায় যেতে হবে। চলো, হর হর মহাদেব। জাস্ট আমরা ম্যাক্সিমাম 50 মিটার চলেছি, ম্যাক্সিমাম, মিনিমাম হয়তো 20-30 মিটার। হালত তাতেই খারাপ হয়ে গেছে। কিরে সৌরভ, কিরকম লাগছে এবারে? আর খুব কষ্ট হচ্ছে, আর পারছি না। একটুখানি জাস্ট কভার করলাম, কতটা পরিমাণে কষ্ট হলো। এবার রাস্তা এখন পুরো খাড়াই, একদম সোজা চড়া। এইখান থেকে উঠবো, দিয়ে এই দেখুন একদম সোজা। এবার কঠিন রাস্তা। 5 মিনিট হাঁটবো, 10 মিনিট রেস্ট নেবো। আসল টাইম তো লাগবে এখানেই। আমরা 9টা 9:30টার মধ্যে পৌঁছে গেলাম এই হাফ রাস্তা। এবার হাফ ভেড়া লেগে যাবে বাকি হাফ রাস্তা যেতে। কেদারনাথের দূরত্ব এতক্ষণে ডাবল ডিজিট থেকে সিঙ্গেল ডিজিটে এসছে। আর মাত্র 8.5 কিলোমিটার কেদারনাথ, আর বেস ক্যাম্প হচ্ছে 6.5 কিলোমিটার। বেশ কিছুক্ষণ ধরে চড়াই চড়ছি। এইখানে সামনে ফ্রি অফ কস্টের একটা ভান্ডারা দেখতে পেয়েছি। এই যে আজকে প্রথম দিন ভান্ডারা দিচ্ছে। চলুন দেখা ভেতরে গিয়ে কি দিচ্ছে এখানে। আজ প্রথম দিন, তাই ভান্ডারায় চা আর পাঁপড় দিচ্ছে আমার এই পেছনে, ফ্রি অফ কস্টে। এদের এখানে স্টিলের গ্লাসে করে চা দিচ্ছে আর পাঁপড়। জানি না এটা খাওয়ার পর ঠিক করবো না ভুল করবো। খিদেও পেয়েছে প্রচুর পরিমাণে। এমনিতে দুধ চা সাধারণত খাই না, খাওয়া যাক। হর হর মহাদেব, যা হলো মহাদেব বুঝে নেবে। দারুণ চা। যেহেতু এখনো কোনো হোটেল খোলেনি ঠিকঠাক করে, আজকে তো প্রথম দিন সবে, সরকারি ব্যবস্থাপনাও সব ঠিকঠাক করে চালু হয়নি, সব কিছুরই কাজ চলছে অনবরত। তাই এখন ফ্রি অফ কস্টে এখানে ভান্ডারা দিল। এরকম আরও হয়তো বিভিন্ন জায়গায় পেতেও পারি আমরা। আর চায়ের টেস্ট অসাধারণ ছিল, অসাধারণ। এতক্ষণ রোদ ঝলমল আবহাওয়া ছিল, এখন ধীরে ধীরে মেঘ আসা শুরু করেছে। এই যে পাহাড়ের ওয়েদার কখন চেঞ্জ হয়ে যাবে বলা মুশকিল। 5 মিনিট আগে যেটা দেখবেন 5 মিনিট পরে তার একদম উল্টো। এই যে এতটা চড়াই, এটাকে কম করে চড়ার জন্য মানুষ এদিকে শর্টকাট নিচ্ছে, কিন্তু আমার পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী এই শর্টকাটে হচ্ছে সব থেকে বেশি প্রবলেম হয়। এইখানে দেখে মনে হচ্ছে যে শর্টকাটটা একটুখানি, শর্টকাট বহু দূর। যারা একবার উঠবে যান কয়লা হয়ে যাবে, সোজা কথা। শর্টকাট একদম নেওয়া যাবে না। শর্টকাট নেওয়া মানে বেশি রিস্ক নেওয়া, প্লাস হচ্ছে গিয়ে শরীরকে আরও বেশি কষ্ট দেওয়া। অনবরত চলছি। এখন মধ্যে আমার পেছনে বরফের দেখা পেয়েছি, বিশাল বড় একটা বরফের স্তূপ রয়েছে এখানটায়। এই দেখুন বিশাল একটা অংশ বরফের রয়েছে এখানে। ওয়াও, ও বরফ। বেস ক্যাম্প বরফে ঢাকা শুনছিলাম, জানি না গিয়ে বরফ দেখতে পাবো কিনা। ও
সিমলা মানালি ট্যুর ভাই পোষাবে না, কাশ্মীর ট্যুর পোষাবে না, কেদারনাথ ট্যুর, ভগবান দর্শন, বরফও দেখা হয়ে যাবে। পিছনে দেখেছেন বৃষ্টিত বরফের চাই রয়েছে, বিশাল আকারে জমে রয়েছে সব বরফ, আর নিচের দিকেও সেম। अरे भाव हमारा भी आता है भाव डोंट वरी हम वहाँ बैठ के ऐसे आंसू निकालते हैं। মানুষের বাবার প্রতি শ্রদ্ধা দেখুন। শিবায় ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, केदारेश्वराय शिव केदारेश्वराय, हरे हरे भोले नमः शिवाय, केदारेश्वराय शिव केदारेश्वराय, हरे हरे भोले नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हरे हरे भोले नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हरे हरे भोले नमः शिवाय। অসাধারণ সুন্দরভাবে এনজয় করছি আমাদের ট্রেক। ভগবানের ভজন হচ্ছে, ভগবানের গান হচ্ছে, আর আমরা এখন ভীমচলিতে এসে পৌঁছেছি। ভীমচলি থেকে এখনও 7 কিলোমিটারের ট্রেক বাকি রয়েছে আমাদের। ঘড়িতে সময় এখন ঠিক 11:15। এইখানে জল ভরার জন্য এবং চোখ মুখ ধোয়ার জন্য এরকম প্রচুর কল পেয়ে যাবেন। আমরাও আমাদের বোতল রিফিল করে নিই। 2 লিটার জল প্রায় শেষের মুখে, রিফিল করা যাক বোতল এবার। ঘড়িতে সময় এখন ঠিক 1:08, আর লাস্ট কিছুক্ষণে আমরা একটানা 1.5 কিলোমিটারের একটা লম্বা হাঁটা দিয়ে একটু বসেছি। আমাদের ঘড়ি তাই দেখাচ্ছে 1:04 বাজছে। কেদারনাথের ডলি আমাদের ঠিক পেছনেই আসছে, একদম হয়তো আর 1/2 কিলোমিটার মতন আমাদের পেছনে রয়েছে। এখনই হয়তো আমাদের সঙ্গে কেদারনাথের ডলিরও দেখা হয়ে যাবে। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবারও চলা শুরু করলাম। এবার দেখাচ্ছে মাইল ফলক শ্রী কেদারনাথ 4 কিলোমিটার, বেস ক্যাম্প 2.5 কিলোমিটার। সেই যে ভয়াবহ বন্যা হয়েছিল, সেই বন্যার প্রকোপ এর আগেও আমি দেখেছি, আর এখনও বিরাজমান। দেখতে পাচ্ছেন কিভাবে কতটা পরিমাণে ধস নেমে কতটা ভাবে এই জায়গাটা পুরো একদম ধ্বংস হয়ে গেছিল। এসে পৌঁছালাম কেদার বেস ক্যাম্পে। এখান থেকে মন্দির আরও কিছুটা দূরত্ব রয়েছে, মোটামুটি ওই 1.5 কিলোমিটার কাছাকাছি। এইখানে আপনারা যারা ঘোড়া পালকি পিঠুতে আসবেন সব কিন্তু এইখানে দাঁড়িয়ে যায়, কিন্তু আগের বারে আমি দেখেছিলাম আরও 500 টাকা এক্সট্রা দিলে ওরা এখান থেকে 1.5 কিলোমিটারের জন্য নিয়েও চলে যায় মন্দির অবধি ঘোড়া। আগে অ্যালাউ ছিল না, এখন অ্যালাউ। আর আমাদের পেছনেই রয়েছে বাবা কেদারের ডলি। আমরা এই বেস ক্যাম্প থেকে বাবা কেদারের মন্দির পর্যন্ত বাবা কেদারের ডলির সাথেই যাব। কেদারনাথের ডলি চলে এসছে, এবার ঠিক একসাথে কেদারনাথের ডলির সাথে একসাথে যাত্রা করব। এবার এই পেছনে হচ্ছে কেদারনাথের ডলি। এই হচ্ছে সেই রূপোর পঞ্চমুখী ভগবান শিবের মূর্তি। ইনি হলেন এখনকার শঙ্করাচার্য, যিনি ডলিকে এগিয়ে নিয়ে আসতে এসেছেন। মহাদেব মহাদেব
भोले 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 महादेव महादेव खाली करो पीछे ये फोटोग्राफर को हटाओ सर जी का ऑर्डर ओम नमः शिवाय 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 ओम नमः বাবা কেদারের ডলি ভেতরে প্রবেশ করেছে মন্দিরের। এখনকার যিনি শঙ্করাচার্য তিনি বাবা কেদারের ডলিকে নিয়ে গেছেন ভেতরে। প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে। এই এখন রেনকোটের তলায় ঢুকে চলেছে আমাদের যে ক্যাম্প আছে জিএমবিএন এর, সেইখানে ক্যাম্প হাউস, নন্দী ক্যাম্প হাউসে অনেকটাই বেশ দূরে, একটু হেঁটে যেতে হবে বৃষ্টির মধ্যে আমাদের। বেশ কিছুক্ষণ কেদার মন্দিরে কাটানোর পর এখন ক্যাম্পের দিকে যাচ্ছি, ক্যাম্প সামনেই। তবে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, শরীরের যাচ্ছে তাই অস্বস্তি। এখানে 250 টাকায় আনলিমিটেড খাওয়া দাওয়া আছে, ডাল চাওয়াল, মানে ডাল ভাত আর কোনো একটা তরকারি, সবজি ফবজি দেবে, বাঁধাকপি। আমরা 150 টাকায় লিমিটেড হাফ থালি মতন দেবে। ওই যা পেটে পড়ে, বিকেল 4টে বাজছে, বেশি একটা খুব খেতে পারবো না। এই যে 150 টাকার আমরা থালি। मिर्ची मिलेगा थोड़ा आज शुरू है। आज में मिर्ची है, हरी मिर्ची तो है इसमें, हरी मिर्ची तो अच्छा अच्छा ठीक है ठीक है। इसमें का है, पर अच्छा। इसे खाने वाला नहीं। হ্যাঁ, এই হচ্ছে 150 টাকার প্লেট। এই যা, এই খেয়ে পেট ভরে যাবে। আপাতত এই খেয়ে পেট ভরিয়ে নিই, তারপরে রাতের বেলা ক্যাম্পের থেকেই খাবার দেবে। জিএমবিএন এর নান্দি বেস ক্যাম্পের যে রিসেপশন আছে সেখানে আমাদের অনলাইনে বুকিং করা রয়েছে। এবার বুকিংটা আমাদের দেখাতে হবে রিসেপশনে। স্যার हमारा बुकिंग है। আচ্ছা, যেই লোক বসে রয়েছে তার কাছে সমস্ত প্রুফ দেখিয়ে, মানে আমাদের বুকিং স্লিপ দেখিয়ে, পিডিএফ দেখিয়ে তারপরে রুম পেলাম। রুম তো না, সরি, টেন্ট পেলাম। এই টেন্ট নাম্বার 28, এটা হচ্ছে আমাদের টেন্ট। আর এই টেন্টের সম্পর্কে বলার আগে রিসেপশনের সম্পর্কে একটু বলি। এত ঢিলা, মাথা ঘুরতে যেখানে, এনারা সেখানে আস্তে আস্তে ধিক করে কাজ করছে, মানে এক ফোঁটা খেয়াল রাখছে না সেই বিষয়গুলোর উপর। যাই হোক, এই হচ্ছে আমাদের টেন্টটা আপনাদের একটু দেখাই। এমনিতে তো বাইরে জঘন্য নোংরা, ভিতরে যাওয়ার জায়গাটা তো নোংরাই রয়েছে। আর এই যে টেন্ট, এই হচ্ছে টোটাল জিএমবিএন এর টেন্টের সিটিং ক্যাপাসিটি। 10 জনা করে ঢোকায়। আমাদের একদিকে 5টা, একদিকে 2টো, এরকমভাবে 7খানা আমরা একটাতে অ্যালট হয়েছি। জানি না রাতের বেলা ঠান্ডা কেমন লাগবে। আর সবাইকে একটা করে স্লিপিং ব্যাগ দিয়ে দিয়েছে। স্লিপিং ব্যাগের ভেতরে ঢুকে শুয়ে পড়তে হবে। একটা জিনিসে একটু নিশ্চিত হতে পারছি, এটাই যে আজকে থেকে যেহেতু সবাই এইখানে এসে থাকা শুরু করবে, সুতরাং স্লিপিং ব্যাগগুলো আশা করি সব পরিষ্কার পাবো। এবার হোপ ফর বেস্ট, কেননা এই টাইপের স্লিপিং ব্যাগ, এই যে ম্যাট্রেসগুলো ম্যাক্সিমাম তো সব নিয়ে এসছে দেখছিলাম ঘোড়ার পিঠে করে। এইগুলো কি সেমভাবেই নিয়ে এসছে হয়তো, তাছাড়া তো হবে না। কিছু কিছু বেডে একটু নোংরা ফোংরা লেগেও আছে। যাই হোক, এই হচ্ছে আমাদের টেন্ট। ঠান্ডা আশা করি ভালোই লাগবে। ডবল করে বেড দেওয়া রয়েছে, ডবল করে। এতে করে আমাদের আজকে সারাটা রাত কাটাতে হবে। এই হচ্ছে আমাদের নন্দী কমপ্লেক্স বেস ক্যাম্পের কুপন। এই কুপন জমা দিয়ে আমাদের রাতের খাবার নিতে হবে। এবার হয়ে গেল। এখানে বিভিন্ন ক্যাটাগরি খাবার আছে। লুচি নিতে পারি, ভাত নিতে পারি, থালি দিয়ে দেবে একটা। ये হচ্ছে প্রথমে ভাত। এই अनलिमिटेड है या फिर लिमिटेड है? ये क्या है? अनलिमिटेड है। अच्छा,
এই দুটো লুচি আর कुछ है भैया আচ্ছা এই দুটো লুচি আলু মটরের তরকারি ভাত আর ডাল সব খাবারটাই কিন্তু আনলিমিটেড পেট ভর্তি খাবার এটা আমাদের যে রুম তার সঙ্গে ইনক্লুড সত্যি কথা বলতে এত পরিমাণে খিদে পেয়েছিল রিভিউ দেওয়ার সময়টুকুনি ভুলে গেছিলাম যে রিভিউটা দিতে হবে খাবার কিন্তু সত্যি কথা বলতে অত্যন্ত ভালো খাবার আনলিমিটেড খাবার লুচি দেওয়া আছে আর ডাল আর আলু মটরের তরকারি আর ভাত সবটাই আনলিমিটেড আপনারা একটু তাড়াতাড়ি আসবেন কারণ 9:30 পর্যন্ত এদের খোলা থাকে আজকে খুব কপাল ভালো যে 10টা পর্যন্ত এটা খোলা রেখেছে তা নাহলে রাতের খাবার জুটতো না আজকে আমাদের আমার আজকের পর্ব এই পর্যন্তই। এর পরবর্তী পর্বে আমি আপনাদের দেখাবো কেদারনাথে এবছরের ওপেনিং সেরিমনি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।